গভীর রাত, পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ দেয়ালে ঝুলানো ঘড়ির কাঁটা ৩:৩৩-এ থেমে যায়। লোককথায় শোনা যায় এই সময়টি নাকি ডেভিলস আওয়ার, মানে শয়তানের ঘণ্টা, যখন শয়তানের শক্তি তীব্র হয়ে ওঠে। কারান নামের এক ছেলে নতুন বাসায় আসার পর থেকেই লক্ষ্য করে কেন যেন প্রতিদিন রাত ৩:৩৩ এ বাসার ঘড়িটা থেমে যায়। তার কানে ভেসে আসে শিউরে ওঠা কান্না আর ফিসফিসানি। দেওয়ালে এক ছায়া নড়ে ওঠে, দরজা জানালায় শুরু হয় অদ্ভুত শব্দ, যেন কেউ আছে অথচ তাকে দেখা যায় না। কারান হঠাৎ বুঝতে পারে এটা কোনো কাকতালীয় ঘটনা না, বরং তার অতীতের এক অন্ধকারে লুকানো গোপন রহস্য। এক আত্মার সাথে আটকে গেছে তার নিয়তি। তাই রোজ রাতে ঘড়ির কাঁটা যখন ৩:৩৩-এ ছোঁয়, তখনই শুরু হয় মৃত্যু আর আতঙ্কের খেলার নতুন এক অধ্যায়। এমনই গা হিম করা হরর আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সুপার ন্যাচারাল হরর থ্রিলার 333। ৩:৩৩, যেই সময়টাতে ভয়, মৃত্যু আর অশুভ সময়ের দুঃস্বপ্ন মিলে মিশে হয় একাকার। গভীর রাত, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। গায়ত্রী নামের এক মহিলার ডেলিভারি পেইন ওঠায় তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয়। ওটি রেডি করে গায়ত্রীকে নেওয়ার আগেই নর্মাল ডেলিভারি হওয়ার সময় হয়ে যায়। গায়ত্রী ব্যথায় ছটফট করতে থাকে। নার্স আর ডক্টর অনেক কষ্টে ফাইনালি বাচ্চাকে বের করে আনে, কিন্তু বাচ্চার কোনো নড়াচড়া নেই। এটা দেখে সবাই চিন্তায় পড়ে যায়। হঠাৎ ঘড়িতে ৩:৩৩ বাজতেই বাচ্চাটা জোরে কান্না করে ওঠে। গল্প চলে আসে ৩০ বছর পর। কারান নামের সেই ছেলেটার এখন ৩০ বছর বয়স হয়ে গেছে, তবে সে এখনো বেকার। তাই মন খারাপ করে সমুদ্রের পাড়ে বসে আছে। কারান মনে মনে বলে, কে জানে আমার দুর্ভাগ্য কবে আমার পিছু ছাড়বে। অনেক ইন্টারভিউ দেখেছি, সব ঠিক থাকলেও কেন যেন চাকরি হয়নি। ব্যবসার জন্য লোন নিতে গিয়ে ব্যাংকে গেলেও সবাই একটা কথাই বলেছে যে সব ঠিক আছে, কিন্তু লোন কেউ দেয়নি। বন্ধুরা বলে আমার জন্ম হওয়ার সময়টাই নাকি আনলাকি, তাই আমি কখনোই কিছুই করতে পারবো না। এখন আমার পরিবারই শুধু আমার ভরসা, কারণ ওরা কখনো আমার উপর থেকে বিশ্বাস হারায়নি। তখনই কারানের মা কল দিয়ে বলে, আমরা ট্রাক নিয়ে নতুন বাসায় পৌঁছে গেছি, জলদি আয়। কারান ট্রাক থেকে নেমে ভারী এক বাক্স নামাচ্ছে দেখে পাশের বাসাতে এক বয়স্ক লোক জিজ্ঞেস করতেই থাকে যে তোমরা কোথা থেকে এসেছো, বাসায় কে থাকে, তোমার দুলাভাই কোথায় থাকে। কারান সব প্রশ্নের উত্তর এক নিঃশ্বাসে দিতেই লোকটা আবারও এক গাদা প্রশ্ন করতেই থাকে। কারান বিরক্ত হয়ে বলে, এই বাক্সটা অনেক ভারী, নামিয়ে রাখি, তারপর সারাদিন আপনার সাথে বসেই গল্প করব। বলেই রেগে ঘরে ঢুকলে লোকটা উল্টা বিড়বিড় করে, কি বেয়াদব ছেলে, আমার বয়সকে সম্মান করলো না, এটা কিছু হইল। কারান রেগে ওই ভারী বাক্স নিয়ে উপরে আসলে মা বিরক্ত হয়ে বলে, এটা আগেই না এনে সিলিন্ডার আনলেই তো হতো। কারান বেচারার আসলে খুব পি পেয়েছে, তাই সে রেগে বাক্সটা রেখে উপরে দৌড়ে আসে। ওয়াশরুমে ঢুকতেই যাবে, তখনই ছাদ থেকে কিসের যেন শব্দ পেয়ে বেশ ভরকে যায়। ধীরে ধীরে এগিয়ে ছাদের দরজা খুলতেই দেখে, আরে এটা তো পানি পড়ার শব্দ। চিৎকার করে মাকে বলে পানির মোটর অফ করতে। তারপর কোন রকমে দৌড়ে ওয়াশরুমে ঢোকে, কিন্তু ওয়াশরুমের দরজার সিটকানি লাগেই না। তাই দ্রুত সেখান থেকে বের হতেই যাবে, আচমকা এক কাক চিৎকার করে কাকা করতে করতে বের হয়ে গেলে কারান ভয়ে ছিটকে যায়। পাশেই দাঁড়িয়ে ছিল তার বড় বোন দিব্যা। দিব্যা বলে, এত ভয়ের কি আছে, সামান্য এক কাকই তো, ওখানে বাসা বানিয়েছে, একটু পরেই লোক এসে সব পরিষ্কার করে দিবে। রাতে মা আর বোন দিব্যা কিচেনে কাজ করছে। কারণ খাবার খেতে খেতে টিভি দেখছে আর তার ভাগ্নি নাভিয়া গেম খেলায় ব্যস্ত। হঠাৎ কারানের ফোনে মেসেজ আসার শব্দ হতে থাকে। বেশ কয়েকবার এমন হলে সে নাভিয়াকে উঠে দেখতে বলে যে তাকে কে মেসেজ দিয়েছে, কিন্তু নাভিয়া বলে ফোনেতে কোনো মেসেজে আসেনি। তখনই হঠাৎ মেইন দরজার নব ধরে কে যেন অনবরত ঘুরাতেই থাকে। দিব্যা কারণকে বলে, তুই যা, আমি দেখছি। কিন্তু অবাক করা বিষয় হলো দরজা খুলে সিঁড়িতে কাউকেই দেখা যায় না। দিব্যা দরজা আটকে কিচেনে
চলে যায়। তখনই আবার দরজার নব এক নাগারে নড়তেই থাকে। কারণ এবার নিজেই দরজা খুলতে আসে, সেও কাউকেই দেখতে পায় না। তখনই হঠাৎ নিচের গেটে এক মাতালকে চিৎকার করতে শোনা যায়। কণ্ঠটা শুনতেই দিব্যা আতকে ওঠে, কারণ এটা তার শয়তান স্বামী পরিমলের কণ্ঠ। মা অবাক হয়ে জিজ্ঞেস করে, পরিমল এই বাসার ঠিকানা কোথায় পেল? দিব্যার কি আর ওসব ভাবার সময় আছে? সে তো ভয়ে রীতিমতো কাঁপছে। কারণ প্রচন্ড রেগে মাতাল পরিমলকে ধাক্কা দিয়ে বলে, তুই এখন এখানে কি চাচ্ছিস? তখনই দিব্যা এসে পরিমলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরিমল দিব্যাকে ডিভোর্স পেপার দেখিয়ে জিজ্ঞেস করে, এখানে এখনো সাইন করনি কেন? এখনই তুমি আমার সাথে চলো। আশেপাশের লোকজন যে যার বাসা থেকে এসব দেখছে। কারণের প্রচুর রাগ হয়ে যায়, তাই একটা আতলা তোলে পরিমলের মাথায় মারে। পরিমল উল্টা সবার দিকে তাকিয়ে দিব্যার সম্পর্কে বাজে বাজে কথা বলতে থাকে। তখনই কারণের গার্লফ্রেন্ড বৃন্দা সেখানে আসলে পরিমল তাকে নিয়েও বাজে বাজে কথা বলে। পুরো পরিবারকে এভাবে অপমান হতে দেখে দিব্যা আর না পেরে ডিভোর্স পেপারে কোনো মতে সাইন করে শয়তান পরিমলকে এখান থেকে বিদায় করে। এসবে কারণের প্রচন্ড রাগ হয়, তাই ছাদে দাঁড়িয়ে একা একাই স্মোক করতে থাকে। বৃন্দা এসে দাঁড়াতেই কারণ বলে, আমি খামোখা রেগে ঝামেলাটা আরো বাড়িয়ে দিলাম। এখন দিদি আমার জন্য ওই পরিমল থেকে আর কিছুই পাবে না। বৃন্দা বলে, পরিমলের মতো লোকের সাথে থাকা থেকে দিদি এখানেই ভালো থাকবে, তাই এসব ভাবা বন্ধ করে দাও। কারণ আর তার পরিবার নতুন বাসায় এসেছে বলে বৃন্দা কারণকে একটা ডিজিটাল ক্লক গিফট করে। কারণ বলে, এতে এমন স্পেশাল কি আছে? বৃন্দা বলে, তুমি তোমার পছন্দের সময় সেট করো, তাহলেই বুঝবে। কারণ তার জন্মের সময় 3:33 সেট করতেই ঘড়িতে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। বৃন্দা হতবাক হয়ে বলে, আমি তো অন্য কিছু সেট করেছিলাম, এটা কিভাবে হলো? বলেই তার ফোনে সেই রেকর্ডিং অন করে, যেখানে বৃন্দা তার বেসুরো গলায় আই লাভ ইউ সং গাচ্ছে। বৃন্দা বলে, ভাবলাম যখন আমাদের ঝগড়া হবে তখন তোমার রাগ শান্ত করার জন্য কেউ থাকবে না, তাই এই ঘড়িতে আমার কণ্ঠ শুনে তোমার রাগ ঠিক হয়ে যাবে। কারণ মজা করে বলে, ভালোই হয়েছে এই গানটা সেট হয়নি, না হলে তো পুরো এলাকা তোমার বেসুরো গলার গান শুনে ফেলতো। বৃন্দা রেগে তাকে মারতে থাকে। পরের দিন সকালের আলো ফুটতেই সাদা পোশাকের এক রহস্যময়ী ফাদার ক্রুশ হাতে কারণের বাসায় ঢোকে। কারণ তখন টিভিতে ঝিরঝিরের মাঝে অদ্ভুত এক ছবি দেখছে। একটা মাথা কাটা মূর্তির 2 হাতে 3 লেখা। সেটা একটু অন্যরকম ভাবে লেখা। পাশেই আগুন দাও দাও করে জ্বলছে। কারণ দরজায় তাকাতেই সেই ফাদার আচমকা ঘরে ঢুকে কিছু না বলেই ঘড়ি টাঙিয়ে রাখা দেওয়ালে হাত রেখে চোখ বসতেই রং করা দেওয়ালের রূপ বদলে গিয়ে ভাঙাচোরা পুরনো রংচোটা এক দেয়ালে পরিবর্তন হয়ে যায়। পাশেই বেশ পুরনো আমলের এক এলিভেটর দেখা যায়। কারণ ভয়ে ছিটকে পড়ে। মা আর দিব্যা বাজার থেকে এসে এমন ভয়ানক দৃশ্য দেখে ভয় পেয়ে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? ফাদার বলে, আমি আপনাদেরকে সাবধান করতে এসেছি, এই ছেলের সাথে থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে রেখে চলে যান। কারণ রেগে বলে, কি সব ফালতু কথা বলছেন? আমাকে ছেড়ে এরা কোথায় যাবে? ফাদার বলে, এর সাথে থাকলে আপনাদের জীবন যেতে পারে। মা ভয়ে ভয়ে দিব্যাকে বলে, ফাদার মনে হয় ঠিকই বলছে, আমাদের চলে যাওয়া উচিত। দিব্যা বলে, হ্যাঁ মা, দেখো ও কেমন যেন রাগী চোখে তাকিয়ে আছে। বলেই 2 জন দৌড়ে উপরে চলে যায়। কারণ তাদেরকে বোঝাতে গেলে সেই ফাদার তাকে ধরে আটকে রাখে। কারণ প্রচুর রেগে ফাদার থেকে নিজেকে ছাড়িয়ে ছাদের উপরে উঠে সিঁড়িতে উঠে ঘরে ঢুকতেই যাবে, তখনই লক্ষ্য করে ছাদের দরজা বাড়ি খাচ্ছে। দৌড়ে ছাদে এসে দেখে মা আর দিব্যা রেলিং এর উপরে দাঁড়ানো। জলদি মা আর বোনকে নামতে বলে, কিন্তু তারা ভয়ানক দৃষ্টিতে কারণের দিকে তাকিয়ে থাকে। কারণ কিছু বুঝে ওঠার আগেই দেখে তারা সেখানে নেই। দ্রুত ছাদের রেলিং এর কাছে আসতে দেখে মা আর বোনের মাথা ফেটে রক্ত পড়ছে, তারা আর বেঁচে নেই। তখনই ডিজিটাল সেই ক্লকে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। মানে এখন ঘড়িতে 3:33 বাজে। আর কারণ এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু কারণ চাইলেও উঠতে পারছে না। তার হাত পা একদম শক্ত হয়ে গেছে। কারণ জোরে জোরে মা বলে ডাকে, কিন্তু তার গলা থেকে যেন কোনো শব্দই বের হচ্ছে না। আর সে অনেক চেষ্টা করেও উঠতে পারছে না। এমন অনুভূতি আপনাদের অনেকের নিশ্চয়ই হয়েছে। আমি অবশ্য নিজেই এর ভুক্তভোগী। যাই হোক, ঘড়িতে 3:34 বাজতেই সব একদম স্বাভাবিক হয়ে যায়। কারণ এবার এক লাফে উঠে বসে। দুঃস্বপ্ন ভেবে বিষয়টাকে পাত্তা না দিয়ে সে ঘুমিয়ে যায়। সকালে আরতির শব্দে
ঘুম ভাঙতেই মাকে বলে, জানো মা, গতরাতে বাবা আমার স্বপ্নে এসে কি সব আজব আজব কথা বলছিল। মা রেগে বলে, এই জন্যই তো বলি বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে নিতে। মানে কিসের মধ্যে কি, কারণ এসব ভাবনা মাথা থেকে বাদ দিতেই যাবে, তখনই দরজার নবটা এক নাগারে নড়তেই থাকে। কারণের এবার কিছু একটা সন্দেহ হয়, তাই ধীরে ধীরে উঠে দরজা খুলতেই দেখে সেখানে কেউ নেই। সিঁড়ি থেকে নেমে মেইন গেটে উকি মারতেই দেখে তার বন্ধু সারাত আর তার প্রেগনেন্ট স্ত্রী ভানু এসেছে। সে দ্রুত বাবার ছবির নিচ থেকে গেটের চাবি নিয়ে গেট খুলে তাদের ভেতরে আনে। সারাদের স্ত্রী ভানু সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠতেই পানির মোটরটা একা একাই চালু হয়ে যায়। দেখা যায় ট্যাঙ্কি প্রায় ভরে গেছে। কিছুক্ষণ পর সারাত কারণকে বলে, কাল বৃন্দা কল দিয়ে বলল তাকে নাকি ছেলেপক্ষ দেখতে আসবে। দেখ, তুই এই লোনের চক্করে আর কত বছর ঘুরবি, এসব এখন বাদ দে, আমার সাথে জয়েন কর। নিচে ভানু ওয়াশরুমে যেতে গেলেই দরজার উপাস থেকে ফিসফিসানির আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। দরজা খুলে বাইরে বের হয়ে সিঁড়ির রেলিং ধরে নিচে উকি দিতে দেখে টিভি চলছে, কিন্তু নিচে কেউ নেই। তখনই ছাদের পাশ থেকে অদ্ভুত এক ফিসফিসানির আওয়াজ ভেসে আসে। তখনই একটা কাক কারণের হাতের কাছে বসলে সে রেগে সেটা তাড়িয়ে দেয়। নিচ থেকে ভানু তখন সারাতকে ডাকতে থাকে। সারাত ডাক শুনছে না দেখে ভানু নিজেই এবার রেলিং ধরে সাবধানে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ততক্ষণে ট্যাঙ্কি ভরে পানি পড়তে থাকায় সেটা সিঁড়ির প্রায় কাছে চলে আসে। এদিকে সেই কাকটা সারাত আর কারানকে বিরক্ত করতে থাকলে তারা লক্ষ্যই করে না যে ট্যাঙ্কি থেকে পানি উপচে পড়ছে। ছাদের জ্বলন্ত লাইট থেকে তার খুলে সেই পানির মধ্যে পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। মা তখন উঠে ওয়াশরুমে যেতে গেলেই জোরে ওয়াশরুমের লাইট ব্লাস্ট হয়ে পুরো বাসার কারেন্ট চলে যায়। এদিকে ভানু ছাদে উঠতে যেতেই পানিতে পা পিছলে উল্টে পড়ে তার মাথায় জোরে আঘাত পেয়ে চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে আসতে দেখে সিঁড়িতে অনেক রক্ত, ভানু অচেতন হয়ে পড়ে আছে। কারান এই ভয়ানক দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সারাত ভানুকে ডাকতে ডাকতে কান্না করতে থাকে। রাতে কারান হাসপাতাল থেকে হতাশ হয়ে ফিরলে মা আর দিব্যা জিজ্ঞেস করে কি হয়েছে। কারণ বলে, ভানু তো ঠিক হয়ে যাবে, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। মা মন খারাপ করে বলে, বিয়ে 2 বছর পর ওদের বাচ্চা হচ্ছিল, কেন যে এই বাসায় এসে এসব হলো। দিব্যা মাকে বলে, দেখছো না কারণ এমনি চিন্তায় আছে, এখন কেন এসব বলছো। কারণ তুই গিয়ে ফ্রেশ হ, আমি মা আর নাভিয়াকে নিয়ে হাসপাতালে যাব। ভানুকে অমন অবস্থায় দেখে নাভিয়ার ভয়ে জ্বর চলে এসেছে, ওকে ডক্টর দেখাতে হবে। কারণ মন খারাপ করে ফ্রেশ হতে আসে। তখনই হঠাৎ বাইরে থেকে কেমন যেন শীষ বাজানোর অদ্ভুত এক আওয়াজ আসতে থাকে। কারণ দরজা খুলে রুমে একবার উকি দেয়, কিন্তু কিছুই দেখা যায় না। নিশ্চিন্তে ভেতরে এসে গোসল করতেই আবারও সেই শব্দ শুনতে পায়। কারণ এবার শাওয়ার বন্ধ করে ধীরে ধীরে দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করে। স্পষ্ট সেই গোঙানির আওয়াজটা পেতেই এবার আর বের না হয়ে নিচু হয়ে দরজার নিচের ভাঙা অংশ থেকে উকি মেরে দেখে বাইরে কেউ নেই। কারণ নিশ্চিন্ত হতেই যাবে, তখনই আচমকা রক্তমাখা বিভৎস এক পা দেখে ভয়ে আটকে ওঠে। তাড়াতাড়ি দরজা খুলে দেখে সেখানে কেউই নেই। কারণ কিছুই বুঝতে পারে না। তখনই বৃন্দা কল দিয়ে জিজ্ঞেস করে, দরজা খোলা কেন? আমি ছাদে আছি, তাড়াতাড়ি আসো, কথা আছে। কারণ ছাদে এসে দেখে দড়িতে টাঙানো কাপড়ের অপর পাশে একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে। বৃন্দা লুকিয়ে আছে ভেবে কারণ এক ছটকায় কাপড় সরিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ জোরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে নিচে রাস্তায় তাকিয়ে দেখে সেখানেও কেউ নেই। তবে তার পেছন থেকে কিছু অদ্ভুত ফিসফিসানির শব্দ ভেসে আসছে। ধীরে ধীরে পেছনে তাকাতেই কারণের চোখ অন্ধকারে ছেয়ে যায়। কিছুই দেখতে না পেয়ে কারণ মা আর দিদি বলে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু ওপাশ থেকে বিদঘুটে এক হাসির শব্দ ভেসে আসে। কারণ দ্রুত গ্যাস লাইট ধরিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কে ওখানে? মেয়েলি এক কণ্ঠ বলে, তুমি আমাকে চেনো না? আমাকে তো রোজই দেখো। কারণ হতবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় রোজ দেখি? মেয়েটা বলে, কেন, তোমার লিভিং রুমে। আরেকটা পুরুষ কণ্ঠ বলে, তোমরা বহু বছর ধরে একে অপরকে ভালোবাসো। কারণ এবার প্রচুর রেগে বলে, আমার সাথে শয়তানি করা বন্ধ করো, সামনে আসো। মেয়েটা আগের মতোই বিদঘুটে ভাবে হাসতেই থাকে। কারণ এবার প্রচুর রেগে মেয়েটাকে খুঁজতে খুঁজতে ঘড়ির কাছে গিয়ে দেখে 3:33 বাজে। বিদঘুটে এই
হাসির শব্দ সহ্য করতে না পেরে কারান প্রচুর রেগে গ্যাস লাইট ঘড়িতে ছুঁড়ে মারে। সাথে সাথেই ঘড়িটা আগুনে পুড়ে যায়। ভয়ানক এই স্বপ্ন দেখার সাথে সাথেই কারান আবারও গত রাতের মতোই নিস্তেজ হয়ে থাকে। বহু চেষ্টা করেও সে উঠতে পারে না। জোরে জোরে মা বলে চিৎকার তো করে, কিন্তু তার গলা থেকে যেন আওয়াজই বের হচ্ছে না। অনেক কষ্টে নিজেকে কোনো রকমের স্বাভাবিক করে ঘড়িতে তাকাতেই দেখে 3:33 বাজে। দ্রুত উঠে ফ্রিজ থেকে পানি বের করে ঢক ঢক করে গিলতে থাকে, কিন্তু দেখা যায় দেওয়ালে কারানের ছায়া পড়েছে, আর সেই ছায়াটা চুপচাপ বসে আছে। তবে কারান সেদিকে খেয়ালই করে না। পানি পান করা শেষে কারান আর নিচে একা না ঘুমিয়ে উপরে রুমে এসে মায়ের পাশে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অদৃশ্য এক শক্তি কারানকে পা ধরে টেনে বাইরে নিয়ে আসে। ঘুমের কারণে কারান কিছুই টের পায় না। অদৃশ্য সেই শক্তি তাকে সিঁড়ি থেকে টেনে নামাতেই কারান নিজেকে সিঁড়িতে এভাবে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। নিজেকে ছাড়িয়ে রুমে যেতে চাইলেও অদৃশ্য সেই শক্তি কারানকে আটকে ধরে। সেই শক্তির সাথে জোর খাটাতেই কারান সিঁড়িতে হুমড়ি খেয়ে নিচে গড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। সকালে কারানের ঘুম ভাঙতেই দেখে ঘড়িতে 6:32 বাজে। সে সিঁড়ির নিচে সেখানটাই শোয়া ছিল। মা এসে জিজ্ঞেস করে, আজ এত সকালে উঠেছিস কেন? কারণ বলে, কাল আমি তোমার পাশে ঘুমিয়েছিলাম না। মা বলে, সকাল সকাল তোর ফাইজলামি শুরু হয়ে গেছে তাই না? গতকাল বলিস স্বপ্নে বাবাকে দেখেছিস, আজ বলছিস আমাকে দেখেছিস। যা গিয়ে চোখে মুখে পানি দে। কারণ ছাদে চা পান করতে করতে অন্যমনস্ক হয়ে চিন্তা করতে থাকে। দিব্যা জিজ্ঞেস করে, কি হয়েছে? কারণ বলে, আমি গতকাল একটা স্বপ্ন দেখেছি, কেউ আমাকে মেরে লিভিং এরিয়াতে ফেলে দিয়েছে, আর এসব ঠিক 3:33 হয়। আমি কিছুই বুঝতে পারছি না। দিব্যা বলে, ভানুর সাথে গতকাল যা হয়েছে তুই ওসব নিয়ে হয়তো বেশি বেশি ভাবছিস, বাস্তবে এমন কিছুই না। তুই বৃন্দাকে নিয়ে কোথাও ঘুরে আয় আর নিজের কোনো বিজনেস স্টার্ট করে দে। টাকা আমি দিব, তুই তো লোনের জন্য অ্যাপ্লাই করেছিস। কবে টাকা আসবে না আসবে তার আগে আমার থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু কর। কারণ সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে নিচ থেকে দিব্যা কাপড় নাড়তে ছাদে আসছে। কারণ এবার হতবাক হয়ে দৌড়ে ছাদে এসে দেখে সেখানে দিব্যা নেই। দিব্যা সে জিজ্ঞেস করে, এমন করছিস কেন? ভূত দেখেছিস নাকি? যা গোসল করে নে। কারণ কিছু না বলেই নিচে নেমে আসে দেখে দিব্যা অন্য এক ড্রেসে কিচেন থেকে বের হয়ে আসছে। কারণের যেন কিছুই বিশ্বাস হয় না। সে হতবাক হয়ে তাকিয়ে থাকে। ভয়ে তার মাথা ঘুরতে থাকে। সাথে সাথেই তার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। দিব্যা অনেক ডাকাডাকি করে, কিন্তু কারণের কোনো হুঁশই নেই। বৃন্দা আর সারাত কারণকে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর চেক আপ করে বলে, মনে হয় আপনি অনেক রাত ঘুমাননি। কারণ বলে, আমি যা বলবো তা কি আপনি বিশ্বাস করবেন? একটা সময় আমাকে ফলো করছে, আমাকে মানসিকভাবে টর্চার করছে, ভয় দিচ্ছে। সে আমাকে ঠিকমতো ঘুমাতেও দেয় না। ঘুম থেকে উঠে আমি হাত পা নাড়াতে পারি না। আর এই সব কিছু ওই নির্দিষ্ট সময়টাতেই হয়। কারণ হঠাৎ রেগে গেলে ডক্টর তাকে শান্ত করে বলে, এটাকে স্লিপ প্যারালাইসিস বলে। আপনি যা বললেন তার সাথে সময়ের কোনো সম্পর্ক নেই। কারণ বলে, বিশ্বাস করেন ওই সময়ে কিছু একটা তো অবশ্যই আছে। ডক্টর জিজ্ঞেস করে, ওই সময়ের সাথে কি আপনার ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে? বৃন্দা বলে, ওই সময় তো ওর জন্ম হয়েছিল। ডক্টর বলে, তাহলে এটা খুবই স্বাভাবিক। আমাদের প্রত্যেকের জীবনে আমরা একটা নম্বরের সাথে কানেক্টেড থাকি। যেমন ধরেন আমার জন্মের তারিখ 5, এই জন্য যত নম্বরই আমার সামনে আসুক না কেন আমার 5 নম্বরকেই বেশি পছন্দ হয়। কারণের সাথেও তেমনটাই হচ্ছে। 3:33 কারণ বেশি ফোকাস করে, এই জন্য ওর সাথে এমন হচ্ছে। সারাত বলে, তাহলে এর সমাধান কি? ডক্টর বলে, ওর ব্রেন থেকে এই সময়টাকে বের করতে হবে। বেশি চিন্তা করা যাবে না। 1 সপ্তাহের ওষুধ দিচ্ছি, খেয়ে দেখেন, পরের সেশনে বোঝা যাবে যে কি অবস্থা। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বৃন্দা কারণকে সান্ত্বনা দিয়ে বলে, বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কারণ খেয়াল করে বৃন্দার মুখে 5 আঙ্গুলের দাগ বসে আছে। কারণ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? বৃন্দা বলে, বাবা তার এক বন্ধু ছেলের সাথে আমার বিয়ের কথা বলছিল। আমি মানা করেছি, কিন্তু বাবা শুনেনি। আমি সেই ছেলেকে আমাদের ব্যাপারে
সব বলে দিলে বাবা এসব জেনে আমাকে অনেক মেরেছে। কারণের মন খুব খারাপ হয়ে যায়। বৃন্দা বলে তুমি যা করার তাড়াতাড়ি করো। বাসায় ফিরে আসলে মা কারণের আরতি করে বদনজর সরায়। নাভিয়াকে ঘুমাতে পাঠিয়ে কারণকে বলে তোর সব বিপদ কেটে যাবে, তোর আর ওষুধ খাওয়া লাগবে না। বালিশের নিচে লেবু আর চাকু রেখেছি। কারণ এসব দেখে বলে এগুলো কি মা? মা বলে কোনো অশুভ শক্তি তোর ধারে কাছে আসতে পারবে না, এখন ঘুমিয়ে যা। ঘড়িতে 3:33 বাজতেই আবারও কারণের একই অবস্থা শুরু হয়। কারণ মা মা বলে ডাকতে থাকে, কিন্তু এবার সেই বিভৎস আত্মা এসে কারণের পা চেপে ধরে। কারণ আর কথা বলতে পারে না। আয়নায় দেখা যায় লাল শাড়ি পরা বিভৎস বিদঘুটে রূপের বৃন্দার মতো দেখতে এক আত্মা কারণের বুকের উপরে বসে আছে। কারণ কাউকে ডাকার জন্য গুঙাতে থাকে। তখনই দরজা খোলার শব্দ হলে সেই আত্মা কারণকে ছেড়ে দিলে কারণ খেয়াল করে নাভিয়া এসে কারণের 2 হাতে পাড়া দিয়ে বুকের উপর বসছে। নাভিয়া অস্বাভাবিক আচরণ করতে থাকে, যেন তার উপরে কোনো আত্মা ভর করেছে। তারপর হঠাৎই বালিশের নিচ থেকে চাকু বের করে কারণের গলায় ধরতেই কারণ এক ধাক্কায় তাকে ফেলে দিলে দেখে চাকুটা একা একাই ঘুরছে। তখনই ছাদের দরজা খোলার শব্দ পেয়ে কারণ দৌড়ে ছাদে এসে দেখে নাভিয়া একদম ছাদের কোনায় দাঁড়ানো। কারণ প্রচন্ড ভয়ে নাভিয়াকে নিচে নামতে বলে। আত্মার বসে থাকায় নাভিয়া কারণের কথা না শুনেই ঝাঁপ দিতে গেলেই কারণ নাভিয়াকে হ্যাচকা টান দেয়। তখনই দিব্যার ঘুম ভাঙে দেখে নাভিয়া তার পাশে নেই। মাকে জিজ্ঞেস করলে মা বলে হয়তো ওয়াশরুমে গেছে। দিব্যা উঠে দেখে রুমের দরজা খোলা। উপর থেকে নিচে তাকিয়ে দেখে কারণও তার জায়গায় নেই। দ্রুত মাকে ডাক দিলে ঘুম ঘুম চোখে মা উঠে এসে দেখে কোথাও কেউ নেই। রুমের দরজা আপনা আপনি আটকে যায়। পেছনে তাকাতেই দেখে নাভিয়া আর কারণ দাঁড়ানো। কারণ কিছু বলতে গেলেই ছাদের দরজা আপনা আপনি লেগে যায়। মা ভাবে কারণ দরজা লাগিয়েছে, কারণ ভাবে মা দরজা লাগিয়েছে। দুজনেই দরজা ধাক্কিয়ে খুলতে বলে, কিন্তু কেউই আসল ব্যাপারটা বুঝতে পারে না। মা হঠাৎ কিছু শব্দ পেয়ে নিচে কিচেনে আসতেই দেখে দিব্যা এক কোনায় বসে কান্না করে বলছে মা আমাকে ছেড়ে দিতে বলো, আমার অনেক ভয় করছে। তখনই ফ্যান থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে আসে। মা পেছনে তাকাতেই কি যেন দেখে আটকে ওঠে। কারণ কোনোভাবে দরজা খুলে ভেতরে আসলে রুমে মা আর দিব্যা কাউকেই দেখতে পায় না। দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলেই নাভিয়া কিছু একটা দেখে ভয়ে স্তব্ধ হয়ে যায়। কারণ নাভিয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে। নাভিয়া ভয়ে ভয়ে দেখায় উপরে সিলিং এ বিভৎস চেহারায় দিব্যা ঝুলছে। ভয়ে কারণ নাভিয়াকে নিয়ে দৌড় দিলে দিব্যা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। রান্নাঘর থেকে মাও বিভৎস চেহারা আর মুখে বিশাল বড় এক কাটা দাগ নিয়ে বেরিয়ে আসে। কারণ দরজা লাগিয়ে নাভিয়াকে নিয়ে বাইরে চলে যায়। সকাল হতেই বৃন্দা চার্চের কয়েকজন সেবক আর ফাদারকে নিয়ে আসে। গেটের সিঁড়ি দিয়ে উঠতেই পানির মোটরটা নিজে নিজেই চালু হয়ে যায়। সারা রাত কারণ আর নাভিয়া সিঁড়িতে বসে কাটিয়ে দিয়ে ফাদার কারণের দিকে কেমন এক অদ্ভুত নজরে তাকিয়ে থাকে। ভেতরে এসে দেখে সিঁড়িতে মা বসা। উপর থেকে দিব্যা আচমকা ফাদারের উপরে ঝাঁপ দিয়ে পড়ে। ফাদার দিব্যাকে ক্রুশ দিয়ে শান্ত করার চেষ্টা করলে মা এসে আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়লে সেবকরা বাইবেল দিয়ে মাকে শান্ত করে। দুজনে শান্ত হলে এক পানি ভর্তি অ্যাকুরিয়ামে মন্ত্রপুত পানি দিয়ে তাতে একটা লোহা দিয়ে কারণের হাত কেটে রক্ত ফেলে। কারণ ব্যথায় চিৎকার করতে থাকে। সেবক কারণের হাতে ব্যান্ডেজ করে দিলে ফাদার আচমকাই সেই পানির মধ্যে কারণকে চুবিয়ে ধরে। বৃন্দা জিজ্ঞেস করে আপনি এসব কি করছেন। ফাদার তাকে চুপ করতে বলে এক নাগাড়ে মন্ত্র পড়তে থাকে। দম আটকে কারণ অজ্ঞান হয়ে যায়। ফাদার কারণকে ছেড়ে দেয়। সাথে সাথে দিব্যা আর মায়ের উপরে ভর করা আত্মারা চলে যায়। ফাদার ছাদে দাঁড়িয়ে গভীরভাবে চিন্তা করতে থাকে। এক সেবক এসে বলে কারণের জ্ঞান ফিরেছে। ফাদার নিচে নেমে কারণকে এক নজর দেখে দিব্যা আর কারণের মায়ের কাছে যায়। দুজনেই হাহাকার করে কান্না করছে। ফাদার বলে আপনার ছেলের জন্যই সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তবে এসব হওয়ার পিছনের কারণটাও কিন্তু আপনার ছেলে কারণ। ওর আশেপাশে অনেক অশুভ শক্তি ঘোরাফেরা করে। সারা জিজ্ঞেস করে আপনি ওসব অশুভ শক্তিকে তাড়িয়ে দিয়েছেন না।
ফাদার বলে, আমি ওদেরকে দূর করতে পারবো না, শুধু কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করতে পারবো। এখনো তাই করেছি, তবে বেশিক্ষণ আমি ওদেরকে দমিয়ে রাখতে পারবো না। দিব্যা জিজ্ঞেস করে, তাহলে এর সমাধান কি? ফাদার বলে, আপনারা সবাই ওর থেকে দূরে থাকুন। অশুভ শক্তির জন্য ওর আশেপাশে থাকা মানুষগুলো বিপদে পড়বে, তাই যত পারেন ওর থেকে দূরে থাকবেন। ওর এখন একা থাকাটাই ভালো। দিব্যা বলে, ও একা কিভাবে থাকবে? ফাদার বলে, আর কোনো রাস্তা নেই। ওর সাথে থাকলে তোমাদের জীবনেরও ঝুঁকি হতে পারে। মা জিজ্ঞেস করে, আমার ছেলেকে রক্ষা করার কোনো কি উপায় আছে? ফাদার বলে, আপাতত প্রার্থনা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। কাল আপনারা চার্চে চলে আসেন। দিব্যা জিজ্ঞেস করে, তাহলে কি কারানকেও নিয়ে আসবো? ফাদার বলে, না, শুধুমাত্র আপনারা আসবেন। রাতে কারান ছাদে অন্ধকারে একা মন খারাপ করে বসে আছে। মা এসে লাইট জ্বালিয়ে বলে, এখানে একা বসে আছিস কেন? কারান কান্না করে বলে, তোমরা আমাকে ছেড়ে চলে যাও মা, আমার সাথে থাকলে তোমাদের কিছু একটা হয়ে যাবে। মা বলে, এটা কোনো কথা? তোকে একা রেখে কিভাবে যাব? কারান বলে, বোঝার চেষ্টা করো, আমার আশেপাশে কি হচ্ছে সব তো ভালো করেই জানো। তোমাদের কিছু হয়ে গেলে আমি মানতে পারবো না। মা বলে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমরা তোকে ছেড়ে কোথাও যাব না। কোনো সমস্যা হলে তার সমাধান অবশ্যই থাকে। কাল আমরা চার্চে যাব, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই নিচে চল। কারণ বলে, আমাকে একটু একা থাকতে দাও। মা বলে, তুই আমাদের সাথেই ঘুমাবি, আজ থেকে তোর একা ঘুমানোর কোনো দরকার নেই। কারণ বলে, না, আমি একাই থাকবো, আর তোমরা দরজা লক করে দিবে। বলেই কারণ কান্না করে দেয়, কারণ তার নিজে থেকেই তার পরিবার নিরাপদ না। এর থেকে কষ্টের আর কি হতে পারে? গভীর রাত, ঘড়িতে 3:33 বাজে, কিন্তু আজকে কারণের উপরে সেই আত্মা চেপে বসেনি। কারণের ঘুম ভাঙতেই কারণ উপরে গিয়ে মায়ের হাতের উপরে মাথা রেখে ঘুমিয়ে যায়। সকালে কারণ এদের সবার থেকে দূরে চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে শুরু করে। তখনই আচমকা বৃন্দা এসে তাকে ডাকলে কারণ ভয়ে আতকে উঠে বলে, তুমি আবার কেন এসেছো? বৃন্দা জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? কারণ বলে, আমার জন্য আমার পরিবারের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ না? তুমিও তো গতকাল এখানেই ছিলে। ফাদার যেমন বলেছে আমি সবার থেকে দূরে চলে যাব। বৃন্দা বলে, তুমি একা থাকতে পারবে না। কারণ বলে, জানি, কিন্তু আমাকে যেতেই হবে। জানি না ওই 3:33 অভিশপ্ত সময়ে জন্ম নিয়ে কি এমন পাপ করেছিলাম যার জন্য আমাকে এত কষ্ট পোহাতে হচ্ছে। বলেই কান্নায় ভেঙে পড়লে বৃন্দা কারণকে শান্ত করে বলে, যাই হোক না কেন, আমি তোমার সাথেই থাকবো। এই বাসার সেই অতৃপ্ত আত্মা কারণ আর বৃন্দাকে এভাবে দেখে রাগে গোঙাতে থাকে। কিছুক্ষণ পর কারণ ল্যাপটপে বসে মেইল চেক করতে থাকে। বৃন্দা সে বলে, চলো ছাদে যাই। কারণ সাথে সাথেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:33 বাজে। কারণ বলে, আমার সাথে মজা করো না তো? বৃন্দা হঠাৎই রাগী কণ্ঠে বলে, আমার জন্য এটুকুও করতে পারবে না? কারণ বলে, মজা করা বন্ধ করো। বৃন্দা প্রচুর রেগে একাই ছাদে চলে যায়। কারণ বৃন্দাকে আটকাতে তার পিছু পিছু দৌড়ে ছাদে এসে বলে, পাগল নাকি? এভাবে কেন আসলে? বৃন্দা কেমন যেন অস্বাভাবিক ভাবে সামনের রাস্তা দেখিয়ে বলে, শুনেছি ওই রাস্তায় নাকি অজানা কোনো কারণে রোজ অ্যাক্সিডেন্ট হয়। কারণ অবাক হয়ে তাকাতেই দেখে এক লোক বাইক অ্যাক্সিডেন্ট করে উল্টে পড়ে আছে। বৃন্দার চেহারায় এক পৈশাচিক আনন্দ ফুটে ওঠে। সে হাসতে হাসতে বলে, দেখো লোকটা কিভাবে ছটফট করছে। বলেই বৃন্দা আচমকাই উল্টা পায়ে হাঁটা শুরু করে। কারণ ঠিক বুঝতে পারে না যে বৃন্দা কি করছে। বৃন্দার ট্যাঙ্কির উপর থেকে একটা রড নিয়ে এসে দাঁড়ালে কারণ জিজ্ঞেস করে, এসব কি করছো? বৃন্দার শূন্যের দিকে ইশারা করে বলে, কেন, রোজ রাতে তো তোমার ওর সাথে দেখা হয় তাই না? দেখো ও তো হাসছে। কারণ হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কার কথা বলছো? কারণ বুঝে যায় এটা ওই শয়তানি আত্মার কাজ। তাই দৌড়ে নিচে গিয়ে বৃন্দার ব্যাগ নিলে খেয়াল করে সামনেই বৃন্দা দাঁড়িয়ে তার দিকে ভয়ানক নজরে তাকিয়ে আছে। তখনই আত্মাটা বৃন্দাকে ছেড়ে দিতেই বৃন্দা অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর বৃন্দার জ্ঞান ফেলে কারণ বৃন্দাকে জলদি বাসায় নামিয়ে দেওয়ার জন্য নিচে নামে। স্কুটি স্টার্ট দিতে গেলেই
খেয়াল করে টায়ার পাংচার হয়ে আছে, তাই দ্রুত এক অটো দাঁড় করায়। কারণের এমন রূপ দেখে বৃন্দা বলে, আমার খুব ভয় করছে, তুমিও আমার সাথে চলো। কারণ অটোতে উঠে বসতেই সামনে থেকে এক গাড়ি এসে আরেকটু হলেই তাদের অটোকে ধাক্কা দিচ্ছিল। কারণ খেয়াল করে গাড়ির নম্বর প্লেটে 3টা 3 লেখা। কারণের এবার প্রচুর অস্বস্তি হয়, জলদি নেমে গিয়ে বলে, তুমি চলে যাও। বৃন্দা কারণকে একা না থাকার জন্য জোর করলে কারণ রেগে রডে বাড়ি মেরে বলে, যেতে বলেছি না, এখনই যাও। বৃন্দা অটো থেকে মাথা বের করে কারণের দিকে তাকিয়ে থাকে। কারণ সামনে তাকাতে দেখে মিনি ট্রাক আসছে, তার সকল নম্বর 3 দিয়ে লেখা, এমনকি তাদের বাসার নম্বরও 3/33। বাসায় আসলেও দেখে ঘড়িতে 3টা 33 বাজে, এমনকি মোবাইলের ঘড়িতেও 3টা 3 বাজে, 3টা 33 বাজে। চারিপাশে এই একই নম্বর দেখতে দেখতে কারণ অসুস্থ হয়ে পড়ে। রেগে মোবাইলটা আছড়ে ফেলে বিছানায় বসে মাথায় হাত দিয়ে রীতিমতো কাঁপতে থাকে। হঠাৎ কি মনে পড়তেই ল্যাপটপে 3টা 33-এর কি মানে তার সার্চ করতে থাকে। তখনই তার নজর পড়ে 3টা 33 নম্বর কি ডেভিল নম্বর এমন একটা ভিডিও টাইটেলে। ভিডিও ওপেন করতে ইন্ডিয়ার লিড প্যারানর্মাল রিসার্চার মহেশের এক ভিডিও দেখে। হোস্ট জিজ্ঞেস করে, এত বিষয় রেখে আপনি আত্মার বিষয়ে কেন রিসার্চ শুরু করলেন? মহেশ বলে, আমার যখন 17 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। বাবা আমার অনেক কাছে ছিল, আমি বাবাকে খুব মিস করতাম। তখন আমার কয়েকটা ফ্রেন্ড বলল, এমন একজন আছে যে আমাকে আমার বাবার সাথে কথা বলাতে পারবে। সেখান থেকে আমার এই বিষয়ে রিসার্চ করা শুরু হয়। হোস্ট জিজ্ঞেস করে, আমাদের বাসায় কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা আমরা কিভাবে বুঝবো? মহেশ বলে, দরজার সামনে লাইটার জ্বালিয়ে দাঁড়াবেন, যদি আগুন নড়াচড়া করে তাহলে আপনি নিরাপদে আছেন, আর যদি আগুন নড়াচড়া না করে তাহলে আপনি নিরাপদ, আর যদি আগুন নড়তে থাকে তাহলে বুঝে যাবেন কিছু একটা অবশ্যই আছে। হোস্ট জিজ্ঞেস করে, কোন আত্মা কি আপনার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল? মহেশ বলে, হ্যাঁ, 3টা 33। একটা ফাইল দেখিয়ে বলে, এই আত্মার নাম ছিল ইভান। 1935 সালে ইউএসএ তে রহস্যজনক ভাবে এর মৃত্যু হয়। তার মৃত্যুর 16 বছর পর তার সম্পর্কে আর্টিকেল লেখার জন্য আমি ইভানের বিস্তারিত বের করি। ইভান এক হোটেলে চেক ইন করে, যার রুম নম্বর ছিল 333। 2 দিন পরও সে যখন রুম থেকে বের হয় না, তখন তৃতীয় দিন স্টাফদের সন্দেহ হওয়ায় তারা দরজা ভেঙে দেখে ইভানের লাশের ছোট ছোট টুকরা করা। ইভানকে খুবই নির্মম ভাবে হত্যা করা হয়। প্রশ্ন হলো, কেউ যখন ওই রুমে যায়নি তাহলে ওকে কে মারলো? আমি এই রহস্য খোঁজার চেষ্টা করি, তখন জানতে পারি সে 3টা 33-এর অভিশপ্ত সময়ে মারা যায়। আরো অনেকে এই একই সময়ে মারা গেছে। আমি এই সম্পর্কে অনেক তথ্য জোগাড় করি। হোস্ট জিজ্ঞেস করে, একটা সময় কিভাবে কাউকে মারতে পারে? মহেশ বলে, জানতাম, আপনি বিশ্বাস করবেন না, এটা আসলে অর্ধেক জোর নম্বর। এই সময় জন্মগ্রহণ করা মানুষকে খুঁজে খুঁজে শয়তানের আত্মারা তাদেরকে মেরে ফেলে। হোস্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব? মহেশ বলে, কারণ ওই সময়ে জন্মগ্রহণ করা মানুষই কেবল ওই শয়তানি আত্মাদেরকে শেষ করতে পারবে, তাই সে 3টা 33-এ জন্ম নেওয়া সবাইকে খুঁজে খুঁজে শেষ করে। এর জন্য আপনাকে আগে এই 3-এর কাহিনী বুঝতে হবে। 90 দশকে আমাদের পূর্বপুরুষেরা নম্বরকে দেবতা মনে করে পূজা করত বলেই প্রজেক্টরে 3-এর নম্বর দেখায়, যেটা দেখতে অনেকটা বর্তমানের ওম লেখার মতো। মহেশ বলে, এই নম্বরকে শক্তিশালী করার জন্য ঋষি মুনিরাও পূজা অর্চনা করে তাতে প্রাকৃতিক শক্তি দেয়। আমরা সবাই 3 নম্বরের সাথেই জড়িত, যেমন আমাদের জীবন 3টা সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে জড়িত। সবার জীবনে কখনো না কখনো 3 নম্বর আসে। খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু খ্রিস্টকে 3টা 33-এ 3রা এপ্রিল 33 জন মিলে মেরেছিল। হিন্দু ধর্মে শিবকেও ত্রিনেত্রী বলা হয়। মন্দিরে পূজার যোগ্য সব জিনিস 3টা জিনিসেরই সমষ্টিতে হয়, এমনকি গ্রহ 3 দিয়েই একে অপরের সাথে জড়িত। তাই আমাদের জীবনের সব জায়গায় 3 নম্বর ব্যবহৃত হয়, আর যেখানে ভালো থাকে সেখানে খারাপও থাকবে। প্রাচীন তিব্বতের কিছু কালো জাদু চর্চাকারী 3-এর শক্তি সম্পর্কে জেনে 3কে অর্জন করতে চেয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সফল না হলে তারা 3-এর মতোই আরেকটা নম্বরকে শক্তিশালী বানায়, আর সেটা হলো 33। আর এই 33-কে শক্তিশালী করার জন্য তারা নিজেদের সব শক্তি এই সংখ্যায় দিয়ে দেয়, যার শক্তি দিয়ে প্রকৃতিকে এক
একদম নিঃশেষ করে দেয়। চারিপাশে গাছপালা শুকিয়ে যেতে থাকে, মানুষ খরায় এক এক করে মরতে থাকে, ফলে নেগেটিভ এনার্জি আসতে শুরু করে। কিন্তু ওই 33 সংখ্যার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যায়। তারা অনেক ভাবনা চিন্তা করে বের করে যদি 33-এর সাথে 3কে জোড়া দেওয়া হয় তাহলে নেগেটিভ এনার্জির সাথে পজিটিভ এনার্জি পাওয়া সম্ভব। তাই দিন রাত এক করে শয়তানের পূজা করতে থাকে, এমনকি শয়তানকে খুশি করতে নিজেদের সবাইকে বলি দিয়ে দেয়। এরপর তাদের শয়তানি আত্মা তাদের সব রক্ত আর শয়তানি শক্তি মিলিয়ে 3কে 33-এর সাথে মিলিয়ে দেয়, ফলে 3টা 33 হয়ে যায় শয়তানের সময়। হোস্ট তো এই গল্প শুনেই ভয়ে কাঁপতে থাকে। মহেশ বলে যারা কালো জাদু করে তারাও এই সময়টাকেই ব্যবহার করে। হোস্ট জিজ্ঞেস করে তাহলে কি এই সময়ে জন্মগ্রহণ করা কাউকেই বাঁচানো সম্ভব না? মহেশ বলে সম্ভব, তারা নিজেরাই নিজেদেরকে বাঁচাতে পারবে। তাদেরকে ওই 3টা 33 সময়ের ভেতরে যেতে হবে। ওই সময়ের মধ্যে তাদের নিজেকে বাঁচানোর অনেক ক্লু থাকে। এই কাজ করতে তাদের কাছে 1 মিনিট মানে 60 সেকেন্ডের মতো সময় থাকে। তার যদি ওই 60 সেকেন্ডে সেই চাবি খুঁজে বের করে বের হয়ে আসতে পারে তাহলে তাদের জীবন বেঁচে যাবে। কিন্তু এটা এত সহজ না। ওদেরকে ডাইভার্ট করার জন্য ওই শয়তানি আত্মারা অনেক কিছুই করতে পারে, তাই তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। নেটওয়ার্ক ইস্যুর কারণে ভিডিওটা সেখানে আটকে যায়। কারণ কিচেনে হঠাৎ শব্দ পেয়ে গিয়ে দেখে একটা বোতল একা একাই গড়াচ্ছে। বোতল ঠিক করে রাখতেই দরজায় হঠাৎ নক করার শব্দ পেয়ে দরজা খুলে দেখে মা আর দিব্যা এসেছে। কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9:30 বাজে। কারণ বুঝতে পারে না তারা কি সত্যি এসেছে নাকি এগুলো ওই শয়তানি আত্মার কারসাজি। দিব্যা বলে ফাদার কালকে এক লোকের সাথে দেখা করতে বলেছে, ভুলেও সেটা মিস করবি না। কারণ বুঝতে পারে না এরা কি আসলেই তার মা আর দিদি নাকি শয়তানি আত্মা, তাই কনফিউজ হয়ে বলে আচ্ছা। মা জিজ্ঞেস করে কি হয়েছে, তোকে এমন দেখাচ্ছে কেন? কারণ বলে কিছু না, কিন্তু মায়ের মন মানতে চায় না। দিব্যা বলে ও ঠিক আছে, তুমি এসব বলে ওর চিন্তা আর বাড়িও না, উপরে চলো। কারণ সারা রাত জেগে বসে 3টা 33-এর অপেক্ষা করতে থাকে। 3টা 33 বাজতেই ঘড়িতে কুকুরের ডাক শোনা যায়। কিচেনে পানির বোতলের শব্দ পেয়ে আবারও গিয়ে বোতলটা সোজা করে রেখে আসতে গেলেই বোতল আবারও নড়তে থাকে। কারণ আবারও ঠিক করে, বোতলটা আবারও পড়ে যায়। কারণের পেছনে কালো ছাইয়ের মতো এক মানুষের অবয়ব ভেসে ওঠে। বোতল ধরে ঠক ঠক শব্দ করতে থাকলেই কারণ পেছনে ফিরে সেটাকে দেখে আটকে ওঠে। মায়ের দরজা ধাক্কানোর শব্দ পেয়ে কারণ দৌড়ে উপরে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। অনেক ধাক্কা ধাক্কির পর দরজা খুলে দেখে ভেতরে কেউ নেই। হঠাৎ মেইন দরজায় লক করার শব্দ পেয়ে কারণ বেরিয়ে আসতেই বাসার সব কিছু দুলতে থাকে। কারণের এবার পাগল হওয়ার মতো অবস্থা হয়ে যায়। দৌড়ে নিচে আসলে কিচেনের সামনে লম্বা লম্বা চুলের বিভৎস আত্মাকে দেখে দরজা খুলে দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু মেইন গেটে তালা দেওয়া। বোতলটা সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। মেয়েলি এক কণ্ঠ বলে কারণ আমি তোমাকে ভালোবাসি। কারণ বলতে বলতেই বৃন্দা নিচে নেমে এসে বলে কোথায় যাচ্ছ, ছাদে চলো। তখনই সারা দেশে গেটে বাড়ি দিয়ে বলে কি করছিস, তোর ফোন বন্ধ কেন, তাড়াতাড়ি চল, তোর মা আর দিদির অ্যাক্সিডেন্ট হয়েছে। পেছনে বৃন্দা, সামনে সারা। কারণ কিছুই বুঝতে পারে না। সারা জোরে জোরে দরজা ধাক্কাতেই থাকে। পেছন থেকে বৃন্দার জায়গায় এবার নাভিয়া মামা বলে ডাকতে ডাকতে বলে মা ডাকছে, উপরে আসো। সারা গেটে মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কারণ তার বন্ধুর জন্য কান্না করতে থাকলে নাভিয়া এসে বলে ও কি মারা গেছে? কে আসল কে মিথ্যা, কোনটা বাস্তব কোনটা কল্পনা কারণ কিছুই বুঝতে পারে না। নাভিয়া অদ্ভুত এক হাসি দিয়ে চলে যায়। কারণের মনে পড়ে ভিডিওতে মহেশ বলেছিল 1 মিনিটের মধ্যেই চাবি খুঁজতে হবে, আর এ সময় আতারা তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে। কারণ মন স্থির করে স্মৃতি পা দিতেই পানির মোটর চালু হয়ে যায়, কিন্তু কারণ তাতে পাত্তা না দিয়েই বাসার ভেতরে যায়। ভেতরে ঢুকতেই কারেন্ট চলে যায়। কারণ এবার গ্যাস লাইট ধরিয়ে কিচেনের দিকে চাবি আনতে যেতেই মা উপর থেকে মোমবাতি ধরিয়ে আনে। কারণ বুঝতে পারে তার মনকে অন্যদিকে নেওয়ার জন্যই শয়তানি আত্মা মায়ের রূপ নিয়েছে, তাই সে সন্দেহ চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। মা নিচে নামতে নামতে বলে বারবার এভাবে বিদ্যুৎ যাচ্ছে, তুই কালই বিদ্যুৎ অফিসে গিয়ে কমপ্লেন করবি। কারণ ভয়ে ভয়ে পর্দার আড়াল থেকে মায়ের দিকে তাকাতেই পেছনে কিছু একটা শব্দ শুনে ভয়ে ভয়ে তাকায়। তখনই নিচ থেকে আচমকা দিব্যা উঠে আসলে কারণ ভয়ে ছিটকে পেছনে সরে যায়। মা পেছন থেকে অবাক হয়ে জিজ্ঞেস করে তুই
তুই এমন কেন করছিস? কারণ এবার আরো ভয় পেয়ে যায়। কারণ ভয়ে ঘাবড়ে মাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে বলে, খবরদার আমার কাছে আসবে না। দিব্যা রেগে বলে, কেউ নিজের মায়ের সাথে এমন আচরণ করে নাকি? কারণের অদ্ভুত আচরণ দেখে মা তাকে সামলাতে গেলেই কারণ মায়ের বেঁচে থাকা আত্মাটাকে জোরে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথেই সে তার আসল রূপ দেখিয়ে কারণের দিকে শয়তানের মতো তাকিয়ে হাসতে থাকে। দিব্যা পেছন থেকে কারণের উপরে চিৎকার করলে কারণ দিব্যার গলা চেপে ধরে বলে, কি ভেবেছিস বোনের বেঁচে থাকলে আমি ধরতে পারবো না? বলেই কোষে এক চর মেরে দেওয়ালে আছড়ে ফেলে। সাথে সাথেই দিব্যার মাথা দেয়ালে লেগে ফেটে গল গলিয়ে রক্ত পড়ে। মা দিব্যার মাথা থেকে এত রক্ত দেখে পাগলের মতো মাথা চাপড়ায়। দিব্যা আর কোনো কথা বলছে না দেখে মা চিৎকার করে রেগে কারণের পিঠে জোরে জোরে থাবা মারে। কারণ রেগে চিৎকার করে বলে, খবরদার আমার কাছে আসবে না, এখনই দূরে সরো। মা পাগলের মতো তাকে মারতেই থাকে। তবুও এই আত্মা কোনোভাবেই থামছে না দেখে কারণ পাশের বাস্কেট থেকে চাকু বের করে মায়ের বেশধারী তার গলায় চাকু দিয়ে পোষ দেয়। সাথে সাথে গলা কেটে গলগলিয়ে রক্ত পড়ে মা সেখানেই পড়ে যায়। কারণ এবার শয়তানের নজরে সিঁড়ির ঘরে তাকাতেই দেখে নাভিয়া সিঁড়িতে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। কারণকে তার দিকে এগিয়ে আসতে দেখে নাভিয়া ভয়ে ভয়ে অনুরোধ করে, মামা আমার খুব ভয় করছে, দয়া করে আমাকে মেরো না। কারণ তো ভালো করে জানে এসব আসলে ওই আত্মারা, তাই সে সিঁড়ি বেয়ে নাভিয়ার কাছে এগোতে থাকে। নাভিয়া ভয়ে দৌড়ে ঘরে এসে খাটের নিচে পালিয়ে থাকে। ভয়ে কোনো রকমে মুখ চেপে রাখে যেন কারণ কোনো শব্দ না পায়। কারণকে বিছানার চারপাশ থেকে ঘুরতে দেখে নাভিয়ার দম বন্ধ হওয়ার উপক্রম। সে নিশ্চিন্ত হতেই কারণ আচমকা তার পা ধরে হ্যাচকা টান দিয়ে বের করে এক হাত দিয়ে তার গলা চেপে উঁচু করে ধরে। কিছুক্ষণ পরেই নাভিয়া দম আটকে মারা গেলে তাকে সেখানেই ফেলে নিচে নেমে আসে। ফাইনালি সে 3:33 মধ্যে তার মন অন্যদিকে নেওয়ার মতো সব আত্মাকে শেষ করে দিয়েছে। এবার যেভাবেই হোক তাকে এই বাসা থেকে বের হতেই হবে। তাই ক্যাবিনেটের উপর থেকে মোমবাতি নিয়ে বাবার ছবির নিচ থেকে চাবি নিতে গেলে দেখে সেখানে চাবি নেই। তখনই সিঁড়িঘর থেকে ঝনঝন করে শব্দ আসে। কারণ ভয়ে ভয়ে সিঁড়ির কাছে আসতেই দেখে বিভৎস একটা হাত আঙ্গুলের মধ্যে চাবি নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে। কারণকে দেখতেই হাতটা চাবি রেখেই চলে যায়। কারণ ধীরে ধীরে সিঁড়িতে বসে চাবি নিতেই যাবে, তখনই পেছন থেকে ফিসফিসানির শব্দ শুনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। খুব সাহস করে এবার চাবিটা ধরতেই বিদঘুটে এক পা তার সামনে দাঁড়ায়। কারণ ভয়ে উপরে তাকাতেই দেখে বৃন্দার বেশি সেই বিভৎস আত্মা তার দিকে তাকিয়ে আছে। কারণ কোন রকমে চাবি নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নেমে গেটের তালা খুলে বের হয়ে হাঁপাতে থাকে। ফাইনালি সে ওই শয়তানি আত্মা থেকে মুক্ত। হঠাৎই দেখা যায় অন্ধকার বদলে সকাল হয়ে গেছে। আশেপাশের লোকজন কারণকে অদ্ভুত নজরে দেখছে। এক পুলিশ অফিসার এসে কারণের মাথায় জোরে এক চড় মারতেই সে রাস্তায় পড়ে যায়। কারণ তো কিছুই বুঝতে পারে না। অফিসার তাকে টেনে হিঁচড়ে সেই বাসার মধ্যে নিতে গেলে কারণ ভয়ে ভেতরে যেতেই চায় না। তবু অফিসাররা তাকে জোরে জোরে ধাক্কা দিয়ে ভেতরে আনে। ঘরের ভেতরে এসে কিছু একটা দেখে কারণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। দেওয়ালে রক্তের দাগ, নিচে দিব্যার লাশ পড়ে আছে। সে হতবাক হয়ে ভাবে তার মানে রাতে যা হয়েছিল তার স্বপ্ন ছিল না। তখনই ল্যাপটপে কানেকশন পেতেই হোস্ট জিজ্ঞেস করে সে যদি 60 সেকেন্ডের মধ্যে বাসার চাবি খুঁজে না পায় তাহলে কি হবে। মহেশ বলে তাহলে স্বপ্নে সে যা যা করেছে সব সত্যি হয়ে যাবে। তার মানে স্বপ্নের মধ্যে কারণের চাবি খুঁজতে দেরি হয়ে গিয়েছিল আর সেই জন্যই বাস্তবে সবাই মারা গেছে। কারণ ভয়ে ভয়ে রান্নাঘরে তাকিয়ে দেখে মায়ের নিথর দেহ পড়ে আছে। দ্রুত সিঁড়ি থেকে দৌড়ে বেডরুমে আসতে দেখে বিছানায় নাভিয়ার নিথর দেহ পড়ে আছে। কারণ নিজেকে আর আটকাতে পারে না। চিৎকার করে হাহাকার করে কান্না করে নাভিয়াকে ডাকতে থাকে। সে নিজের হাতেই তার মা, বোন আর সন্তানের মতো ভাগ্নিকে মেরে ফেলেছে। এই সত্য সে কোনোভাবেই মানতে পারছে না। অফিসাররা তার এই অবস্থা দেখে রুমের বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে আসলে এখানে কি হয়েছে। তখনই কারণকে দৌড়ে ছাদে যেতে দেখে সবাই দৌড়ে ছাদে আসে। কিন্তু কারণ আসলে পালাচ্ছে না, সে আসলে নিজেকে শেষ করার
করার জন্য রেলিং এর উপরে উঠে দাঁড়ায়। এক অফিসার তাকে আটকানোর চেষ্টাও করে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কারান প্রচন্ড রাগী, কষ্টে, যন্ত্রণায় জীবনের প্রতি সব আশা হারিয়ে লাফিয়ে পড়ে। অফিসাররা দৌড়ে এসে দেখে কারান পুলিশের গাড়ির উপরে পড়েছে। কারানের শরীর শেষ কয়েকবার ঝাঁকুনি দিয়ে আজীবনের জন্য শান্ত হয়ে যায়। এভাবেই 3:33 নামের সময়ে বন্দি শয়তানি আত্মাগুলো কারান থেকে সব কেড়ে নেয়। গল্প চলে আসে কয়েক মাস পরে। মহেশ তার টিম নিয়ে গভীর রাতে কারানের সেই অভিশপ্ত বাসায় এসে তালা ভেঙে ভেতরে ঢোকে। সিঁড়িতে পা রাখতেই সেই পানির মোটর একা একাই চলতে থাকে। মহেশ সিঁড়ি থেকে নামতেই মোটর আবারও বন্ধ হয়ে যায়। মহেশ এবার সিঁড়ি বেয়ে ঝুল সরিয়ে তার টিম নিয়ে ভেতরে আসতেই সে যেন কারান, মা, দিব্যা আর নাভিয়া সবার চিৎকার শুনতে পায়। মহেশ সিঁড়ির দিকে তাকাতেই নাভিয়া ছবি তার পায়ের কাছে এসে পড়ে। মহেশ এবার লেজার লাইট দিয়ে ঘড়ি রাখা দেওয়ালে স্ক্যান করতেই দেখে সেখানে সংস্কৃত ভাষায় কিছু সংখ্যা লেখা। কিছু একটা অনুভব করে দেওয়ালে হাত বাড়ায়। কিছুক্ষণ পরেই তাদের গোস্ট ডিটেক্ট মেশিন কানেক্ট করে ঘড়িতে 3:33 বাজতেই হেডফোনে কারানকে ডাকতে থাকে। বেশ কয়েকবার ডাকার পর কারানের কণ্ঠে ফিসফিসানির আওয়াজ শুনে মহেশ বলে, আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি বলতে পারবে এখানে তোমার সাথে কি হয়েছিল? তখনই মহেশের ফোনে 333 নম্বর থেকে কল আসে। মহেশ যেন একটুও অবাক হয় না। কলটা রিসিভ করে বলে, বলো কি বলতে চাও? তাহলে কি এবার মহেশ এই 333 রহস্যের সমাধান করতে পারবে, নাকি কারানের সাথে আসলে কি হয়েছিল তা আর কেউ কোনো দিনও জানতেই পারবে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।